প্রিয় হাই স্কুলের কলেজের শিক্ষার্থীরা, তোমরা আমার গত ক্লাসের ভিডিওটা হয়তো দেখেছো। ওখানে আমরা এক সময় এই প্রশ্ন প্রতিপাদন করা আমরা শিখেছি। আজকে আমরা ওখান থেকে আলোচনা করবো বাকি যা যা প্রশ্নগুলো আমাদের পড়া লাগবে সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করতেছি। ফার্স্টে এফ সমান এম তোমরা পড়ছিলাম নিউটনের দ্বিতীয় সূত্রটার প্রতিপাদন, অর্থাৎ এফ সমান এম। আজকে আমরা এইটা ব্যবহার করে কীভাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রতিপাদন করবো সেটা দেখব। তো তোমরা দেখো, খেয়াল করো, আমরা এফ সমান এম এই সম্পর্কটা আমরা লিখলাম। তারপরে করণের সূত্র আমরা জানি সেই বিয়োগ আদিবে ডিভাইডেড বাই সমান। হ্যাঁ, তারপর আগ্রহ করলে যে সুতরাং এম ভি মাইনাস ইউ সমান হচ্ছে এফ টি, অর্থাৎ এটাকে আগ্রহ করলে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ নিউটনের প্রথম সূত্রটা কি ছিল, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, হ্যাঁ, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল যদি শূন্য হয়, অর্থাৎ বাহ্যিক বল যদি আমরা প্রয়োগ না করি, যদি শূন্য ধরি, তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়ায় দেখো, যে এম ভি মাইনাস ইউ 0 ইন্টু টি মানে কি ভি মাইনাস ইউ সমান হচ্ছে 0। হ্যাঁ, আর একটু খেয়াল করো তোমরা, এখানে দুইটা রাশি আছে, এ ইন্টু ভি মাইনাস ইউ সমান 0। অর্থাৎ দুইটা রাশির গুণফল যদি 0 হয়, আমরা গণিতে জানি যে হয় প্রথমটার মান 0 অথবা দ্বিতীয়টার মান 0 হয়। এখানে খেয়াল করো, একটা বস্তু যত ক্ষুদ্রই হোক তার ভর কখনো শূন্য হতে পারে না, কারণ ভর শূন্য এরকম বস্তু পৃথিবীতে না। তাহলে এখানে যদি বস্তুর ভর শূন্য হতে পারে না, তাহলে শূন্য হবে অবশ্যই কোনটা, এইটা ভি মাইনাস ইউ সমান 0। এখানে বলে দিবা যেহেতু বস্তুর ভর নট ইজ কি 0, অর্থাৎ বস্তুর ভর কখনো কি হতে পারে না, শূন্য হতে পারে না। তাহলে এই অংশটা যখন শূন্য হবে, অর্থাৎ ভি সমান কি ইউ। এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তার আদি বেগ আর শেষ বেগ একই রকম থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ আমরা কি শিখলাম, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কীভাবে এই দ্বিতীয় প্রশ্নটা, নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কীভাবে প্রথম সূত্রটা প্রতিপাদন করতে পারি, অর্থাৎ এতটুকু কাজ তোমরা শিখবো। সেটা হচ্ছে 2 নম্বরের জন্য পরীক্ষায় আসে। ওকে, তারপর আমরা নেক্সট টপিক্সে যাই। আচ্ছা, এরপরে সেটা আমাদের এই পার্ট শেষ, সেটা শেষ। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের এইটা, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। এর আগে আমাদের নিউটনের তৃতীয় সূত্রটা আমার একটু মনে করিয়ে দেই, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এবং সমান ও বিপরীত প্রতিক্রিয়া একটা বিপরীত। খেয়াল করো, আমরা এখানে একটা বস্তু নিলাম, যেটা নাম দিলাম হচ্ছে পি। হ্যাঁ, আরেকটা বস্তু ধরলাম এখানে সামনে, সেটা হচ্ছে কিউ। এখন এই পি বস্তুটা কিউ বস্তুটাকে এদিক বরাবর বল প্রয়োগ করতেছে, সেটাকে ধরলাম আমরা F1। আবার কিউ বস্তুটা পি বস্তুর উপর উল্টা দিকে একটা বল প্রয়োগ করতেছে, সেটা ধরলাম আমরা F2। তাহলে যখন একটা বস্তু আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করে, সেটার নাম হচ্ছে ক্রিয়া বল। আবার ওই বস্তুটা যখন আরেকটা বল উল্টা দিকে তার প্রয়োগ করবে, সেটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি যে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল দুইটা সমান কিন্তু বিপরীত। সেই বিপরীতের জন্য আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করব। অতএব সমীকরণের মাধ্যমে যেরকম আসে F1 প্লাস F2 0। এটা কি, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটা গাণিতিক রূপ। এটা মাঝে মাঝে এমসিকিউ আসে যে F1 প্লাস F2 0, এটা নিউটনের কোন সূত্রের গাণিতিক রূপ। এটা আমরা বলে দিই, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটা গাণিতিক রূপ। তাহলে ক্রিয়া বল কি, যখন একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে ক্রিয়া। আবার ওই বস্তুটা যখন সমান এবং বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এটা আমরা জানতে পারলাম। এবার আসা যাক বলের ঘাত। তো বলের ঘাত একবার সোজা, যে বলের ঘাত জিনিসটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র তোমরা দেখো, সবখানে এটা থেকে আমরা আলোচনা করি। এফ সমান এম, এফ সমান এম জাস্ট তাই, কারণ হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে সমান। হ্যাঁ, তারপর আমরা এই এফ ইন্টু টি আনগ্রহণ করলাম, আর এটা এম ভি মাইনাস ইউ। হ্যাঁ, তো আর কি লিখলাম, এফ টি সমান হলো এম ভি মাইনাস এম ইউ।
এই যে বল ইনটু সময়, এটার নামই হচ্ছে বলের ঘাত। আর এটাকে আমরা বলি শেষ ভরবেগ বিয়োগান্তী ভরবেগ। এটা আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন। তাহলে এই একটা ফর্মুলা তোমরা ভালো একটু মনে রাখবা আমাদের ম্যাথ করার জন্য। তাহলে আমরা দেখতেছি বলের ঘাত যখন করবো তখন আমরা সমীকরণটা করবো যে F * P LB - NU, অর্থাৎ ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত কি? বল ইনটু সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত, অর্থাৎ বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলা হবে কি? বলের ঘাত। তাহলে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। এই সূত্রটা আমরা নৈমিত্তিকের অঙ্কের জন্য, এমসিকিউ অঙ্কের জন্য আমরা এটা বলি। তারপর আসা যাক ভরবেগের সংরক্ষণ সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। পরীক্ষায় সূত্রের প্রতিপাদন না আসলে এটার অঙ্কগুলি কিন্তু খুব আসে। তাহলে সমীকরণটা কি আমরা জেনে নিই। আগে আমাদের জানতে হবে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া আর প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে সূত্র। এখন সূত্রটার গাণিতিক রূপটা কি এখন আমরা একটু আলোচনা করবো কিভাবে এই সূত্রটা আসে। তোমরা একটু খেয়াল করো। আমি একটু চিহ্ন মুছে ফেলি যে বিষয়গুলো পড়া হয়েছে বলের ঘাত। আমরা এখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা এটা করবো। তো এটা কীভাবে আসে তোমরা একটু ভালো করে খেয়াল করো। যে ফার্স্টে আমরা বললাম P একটা বস্তু আর Q একটা বস্তু। হ্যাঁ, এটার আদিবেগ হচ্ছে U1, এটার আদিবেগ হচ্ছে U2, তার ভর হচ্ছে M1, এটার ভর হচ্ছে M2। এটা হলো সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে যখন, আর এটা একটু খেয়াল রাখো যে প্রথমটা বেগ দ্বিতীয়টার বেগের তুলনায় বেশি, তাহলে এটার বেগ যদি বেশি হয় এটা চলতে চলতে কোনো এক সময় এটাকে কি করবে? একটা ধাক্কা দিবে। হ্যাঁ, ধাক্কার সময়টা আমরা এভাবে কি করলাম যে এটা হচ্ছে P বস্তুটা, এটা হচ্ছে Q বস্তু। হ্যাঁ, এটাকে ধাক্কা দিবে। এটা হচ্ছে সংঘর্ষের সময়। হ্যাঁ, সংঘর্ষের সময় এটাকে যখন এদিকে বল প্রয়োগ করবে, এটাকে উল্টাদিকে একটা বল প্রয়োগ করবে। এরপরে আসা যাক বল প্রয়োগ করার ফলে প্রথম বস্তুটা একটু সামনের দিকে এগিয়ে যাবে আর পরের বস্তুটা একটু পিছনে ব্যাক করবে। এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে এটা কি বস্তু, এটা কি বস্তু, এটার বেগ হয়ে যাবে v1, এটা বেগ হয়ে যাবে v2। আর টোটাল ঘটনাটা এটা চলতে চলতে যখন এটাকে ধাক্কা প্রয়োগ করবে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, সেই সময়কালটা যদি আমরা কি ধরি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বলটাকে ধরতে পারি F1 = -F2। তারপরে F1 বলটাকে আমরা নিতে পারি M1 এটা বলে নিতে পারি M2 A2। হ্যাঁ, তারপরে M1 যা আছে তাই এই তরণটাকে আমরা নিতে পারি হলো V1 - V1 / 2 মাইনাস V2, এটাকে আমরা নিতে পারি V2 - V2 / T। তারপরে আমরা একটু এখানে চলে আসি। এটার পরে আমরা একটু আগ্রহ করবো। দেখো ওই দিকে T দ্বারা গুণ করলে এটি বাঁচা, তাহলে থাকছে হচ্ছে M1 V1 - M1 V1, আর এখানে থাকছে মাইনাস M2 V2 মাইনাস আছে প্লাস M2 U2। এখন আমরা M1 V1 এটি পাশে নিয়ে আসবো প্লাস M2 V2 আর M1 V1 প্লাস M2 U2। আমরা এটি পাশে ধরে লিখব M1 V1 প্লাস M2 U2 সমান হলো M1 V1 প্লাস M2 V2। এটাই হচ্ছে আমাদের
নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিপাদ। আমরা একটু সুন্দর করে জিনিসটা দেখি, একটু বাঁকা হয়ে গেছে। m1 v1 প্লাস m2 v2 সমান হলো m1 v1 প্লাস m2 v2। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক প্রতিপাদ। তাহলে এটার মূল সূত্রটা যদি পরীক্ষায় আসে নিউটনের না, যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখো। এটা জ্ঞানমূলক আসতে পারে যে কোনো একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের পরিবর্তন হয় না। আর পরিবর্তনটা ভরবেগের প্রতিবর্তনটা তোমাদের বইয়ে আছে, এটা সার করে দেখাইলাম। হ্যাঁ, এটা এবার বেশি। এরপর হচ্ছে এটা নিয়ে তো অঙ্ক মাস্ট আসে, এটা খেয়াল রাখা। এটা হচ্ছে যখন দুইটা বস্তু মুভ করবে তখন এই সূত্রটা। আর যখন দুইটা বস্তু মিলে, যখন একটা বস্তু হবে, ধরো এই দুইটা মিলে এক দিক বরাবর চলছে, তখন এটা আমরা লিখব যে মিলিত বস্তুর ক্ষেত্রে সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারি? তো এখানে m1 u1 প্লাস m2 u2, তখন এই v1 এর মান v, হচ্ছে v, তখন তো খেয়াল রাখো যে v1 v2 দুইটার মান v হবে, কারণ দুইটা মিলে একটা বেগে সেটা সামনের দিকে গতিশীল হবে। তাহলে v যদি আমরা এখানে লিখি m1 v প্লাস m2 v, এর থেকে যদি আমরা v কমন নিই তাহলে m1 প্লাস m2 ইন্টু v, m1 v1 প্লাস m2 v2। তাহলে এই সূত্রটা আমরা তখন ব্যবহার করব যখন মিলিত বস্তু একা থাকবে, তখন আমরা সূত্রটা এইভাবে লিখব যে মিলিত বস্তুর ক্ষেত্রে আমাদের শেষ বেগগুলোটা এক হয়ে যাবে, একটা হবে, তখন আমরা সূত্রটাকে এইভাবে করব। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো ভরবেগের এই সূত্রের প্রমাণগুলো তোমরা পড়বে, এগুলোতে ম্যাথ আসে, খুব ভালো করে শিখবা। এরপর আসলে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ঘর্ষণ। এটা সহজ করা বেশি একটা কঠিন না। যে ঘর্ষণটা কি? যখন দুইটা বস্তু একটার উপর দিয়ে আরেকটা চলার চেষ্টা করে, তখন তাদের এই যে স্পর্শতলে এদের গতির বিরুদ্ধে একটা বাধা তৈরি হয়। এই বাধাটাকে বলা হয় ঘর্ষণ। আর বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। হ্যাঁ, এরপর আসলে ঘর্ষণ বলের প্রকার। তো ঘর্ষণ আমাদের বই 4 ধরনের দেওয়া আছে। একটা হলো স্থিতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে পিছলানো ঘর্ষণ, আরেকটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ, আরেকটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ কি? যখন দুইটা বস্তু একটার উপর দিয়ে আরেকটা চলার সময় যদি দুইটার মধ্যে কোনো গতি প্রাপ্ত না হয়, অর্থাৎ একটা সাপেক্ষে যদি আরেকটা গতিশীল না হয়, তখন ওই অবস্থাটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ। তারপর হচ্ছে গতি ঘর্ষণটা কি? যখন দুইটা বস্তু একটার উপর দিয়ে আরেকটা চলতে থাকে, যাতে একটা আরেকটার সাপেক্ষে যখন আপেক্ষিক গতি থাকবে, তখন এটাকে বলা হবে আমাদের গতি ঘর্ষণ। অর্থাৎ পরেরটা ছিল আমাদের পিছলানো ঘর্ষণ, অর্থাৎ একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে পিছলিয়ে চলার চেষ্টা করবে, তখন এটাকে বলা হবে পিছলানো ঘর্ষণ। এই পিছলানো ঘর্ষণের আরেকটা নাম হচ্ছে বিসর্প ঘর্ষণ। এই নামটা মনে রাখবা, মাঝে মাঝে এই নামটা দিয়ে কিন্তু আসে বিসর্প ঘর্ষণ কি। তাহলে বিসর্প ঘর্ষণ আর কিছুই না, সেটা হচ্ছে পিছলানো ঘর্ষণের আরেকটা নাম। এরপর হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। তোমরা ল্যাবে একটা প্র্যাকটিক্যাল করো, যে তক্তার প্র্যাকটিক্যাল। এটার তক্তার উপর থেকে আমরা একটা মার্বেল ছেড়ে দিই, তাহলে মার্বেলটা গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, ওইটার নামই হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। অর্থাৎ একটা তলের মধ্যে দিয়ে যখন একটা বস্তু গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, তখন এটার নাম হচ্ছে আবর্ত ঘর্ষণ। এরপর আসা যায় প্রবাহী ঘর্ষণ। তো প্রবাহী ঘর্ষণ হচ্ছে যখন প্রবাহী বলতে আমরা বাতাস, পানি এগুলোকে বুঝি। এগুলোর মধ্যে দিয়ে যখন একটা বস্তু চলার চেষ্টা করে, হ্যাঁ, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ তৈরি হয়, এটার নাম হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে এই 4 প্রকারের ঘর্ষণ আমরা পড়ব। এরপর আসা যায় যে গতির উপর ঘর্ষণের প্রভাব। যে গতির উপর ঘর্ষণ কী কী প্রভাব ফেলে। যেমন টায়ার পৃষ্ঠে একটা প্রশ্ন আসে যে টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? যে একবার টায়ারের গাড়ির চাকাগুলোর মধ্যে রিক্সা হোক, গাড়ি হোক, একটু ঢেউ খাঁজ কাটা থাকে। এগুলো থাকে যাতে টায়ারের পৃষ্ঠের সাথে রাস্তার একটা তীব্র ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণ তৈরি হওয়ার জন্যই এই টায়ারের পৃষ্ঠটা খাঁজ কাটা থাকে। তারপর রাস্তার মসৃণতা। আমরা জানার যে রাস্তা যত মসৃণ হবে তত ঘর্ষণ বল কম। হ্যাঁ, এই মসৃণতার উপরে ঘর্ষণের প্রভাব কী করা যায়? এছাড়া গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং বল, এই ব্যাখ্যাগুলো একটু করলাম। তারপর হচ্ছে ঘর্ষণের হ্রাস। কীভাবে ঘর্ষণ হ্রাস বৃদ্ধি করা যায়? তলকে মসৃণ করে, অর্থাৎ তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে। চাকা ব্যবহার করে আর বল বিয়ারিংয়ের ব্যবহার করে, এগুলি করে ঘর্ষণ কমানো যায়। এছাড়াও আছে আরেকটা আছে পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা, অর্থাৎ লুব্রিকেন্ট ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। এরপরে ঘর্ষণ বৃদ্ধি করা যায় কী করে? গাড়ি চালিয়ে জুতার নিচে খাঁজ কেটে, পাহাড়ে আগুন করে, এই সমস্ত করে ঘর্ষণগুলি বৃদ্ধি করা যায়।
তাছাড়াও তোমাদের একটা আছে যে ঘর্ষণ একটি অতি প্রয়োজনীয় উপদ্রব, এর পক্ষে যুক্তি দেখাও। এটাও একটা প্রশ্ন মাঝে মাঝে আসে। এই প্রশ্নগুলি ব্যাকরণ প্রশ্ন করে নিবা। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম টোটালি মানে জ্ঞান অনুধাবনমূলক পড়া। তোমরা এই পড়াগুলো একটু বারবার রিভাইজ করবা, লিখবা। এছাড়াও বোর্ডের প্রশ্নগুলো একটু দেখবা, কারণ তোমরা যেহেতু টেস্ট পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা দিবা, ওই বোর্ডের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। স্যারের প্রশ্নগুলো আলোচনা করলাম, এগুলো তো বুঝলা না বুঝলে যদি আর একটু ভালো না বুঝো তো স্কুলগুলো স্যার বলবার বুঝিয়ে দিব। আপাতত এভাবে এই অধ্যায়গুলো প্রশ্নগুলোর উপর তোমরা আলোচনা করো। আর এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর ম্যাথগুলো হচ্ছে স্যারকে বলা যে ম্যাথ আসে, এই ম্যাথগুলোই প্র্যাকটিস করো ভালো করে, তাহলেই হবে। ওকে, সবার শুভেচ্ছা দিল, তোমরা ভালো থেকো। আবার পরবর্তী ক্লাসে তোমার সাথে আমার স্যার দেখা হবে। ওকে।